অনামিকা, যাকে সবাই অনু বলে ডাকে। দুই বছর বয়সী আমি মুম্বাইয়ের একটি ধনী পরিবার থেকে এসেছি। আমার বাবার একটি বড় ব্যবসা আছে এবং আমরা শহরের সবচেয়ে অভিজাত এলাকায় থাকি। আমি খাওয়া দাওয়া খুব পছন্দ করি এবং আমাদের জীবনে কখনো টাকার অভাব হয়নি। আমি খুব সুন্দরী, এতটাই যে লোকেরা আমাকে বারবার তাকিয়ে দেখে। যখন আমি খুব ছোট ছিলাম, আমার বড় বোন কাব্যা দিদির বিয়ে হয়ে গিয়েছিল। কাব্যা দিদি আমার থেকে 8 বছর বড়, কিন্তু তিনি নিজেকে এতটাই ফিট রাখেন যে কেউ তাকে 4 বছর বয়সী বলতে পারবে না। তার 2 মেয়ে আছে। বড় মেয়ে সপনা 8 বছরের এবং ছোট মেয়ে সানা 6 বছরের। প্রায় 5 বছর আগে কাব্যা দিদি তার পরিবার নিয়ে আমেরিকা চলে গিয়েছিলেন এবং আমি খুব একা হয়ে গিয়েছিলাম। আমি তাকে এবং তার মেয়েদের খুব মিস করতাম। আমার জীবনে একটি বয়ফ্রেন্ডও ছিল যার নাম বিক্রম। সে আমারই কলেজে পড়ত। বিক্রমের সাথে দেখা করার আগে আমি খুব লাজুক ছিলাম, কিন্তু সে আমার সব সংকোচ দূর করে দিয়েছিল। আমরা প্রায় একসাথে সময় কাটাতাম। একদিন আমি জানতে পারলাম যে কাব্যা দিদি আমেরিকায় আমার জন্য একটি ছেলে খুঁজে পেয়েছেন। তারা মুম্বাই আসতে চলেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ে দিতে চান। ছেলেটির নাম সমর। সে 30 বছর বয়সী এবং আমেরিকায় একটি বড় কোম্পানিতে কাজ করে। সমর খুব হ্যান্ডসাম ছিল এবং প্রথম নজরেই আমার উপর পাগল হয়ে গিয়েছিল। সে যেকোনোভাবে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। আমিও তাকে পছন্দ করতে শুরু করেছিলাম, তাই আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আমি আমার বয়ফ্রেন্ড বিক্রমকে বলেছিলাম যে আমার বাবা মা জোর করে আমার বিয়ে দিচ্ছেন, যদিও আমি নিজেই তার থেকে বিরক্ত হয়ে গিয়েছিলাম এবং তার সাথে বিয়ের কোনো ইচ্ছা আমার ছিল না। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চালু করুন। 2 সপ্তাহের মধ্যে আমার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল এবং একটি বড় আড়ম্বরপূর্ণ বিয়েতে আমাদের দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ের 2 দিন আগে আমি শেষবার বিক্রমের সাথে দেখা করি এবং তারপর বাড়ি এসে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের বিয়ের প্রতিটি রীতি হিন্দু ট্র্যাডিশন অনুসারে হয়েছিল, যার মধ্যে হলুদ, মেহেদি এবং সঙ্গীতের রীতিও অন্তর্ভুক্ত ছিল। কাব্যা দিদিও আমেরিকা থেকে তার পুরো পরিবার নিয়ে এসেছিলেন। তার একটি ছোট ছেলেও ছিল যার নাম বিশাল। আমাদের সুহাগরাতের জন্য কাব্যা দিদি মুম্বাইয়ের একটি 5 তারকা হোটেলে হানিমুন স্যুট বুক করিয়েছিলেন। রাত 2:00টায় আমি এবং সমর ঘরে একা ছিলাম। সমর আমাকে একটি খুব দামি হীরার আংটি পরিয়ে দিল। এর আগে যে সবাই আমাদের একা ছেড়ে চলে যায়, কাব্যা দিদি আমার কাছে এসে একান্তে কথা বলতে লাগলেন। তিনি বললেন, কেমন আছো আমার প্রিয় অনু? কেমন লাগছে? খুশি তো? আমি বললাম, ভালো আছি দিদি, এবং খুব খুশিও। আমরা কথা বলছিলাম এমন সময় সমর ঘরের দরজা খুলে ভিতরে চলে এল। কাব্যা দিদি উঠে যেতে লাগলেন এবং যেতে যেতে বললেন, সমর, আমার বোন খুব নাজুক এবং সে আজীবন তোমার এর খেয়াল রাখবে কি? তারপর তিনি সমরকে ঘরের অন্য কোণে নিয়ে গিয়ে ধীরে ধীরে কিছু বলতে লাগলেন। আমি কিছু শুনতে পাইনি, তাই বেশি মনোযোগ দিইনি। তারপর কাব্যা দিদি নমস্কার বলে চলে গেলেন। সমর আমার একদম কাছাকাছি এসে বসল। কিছুক্ষণ এদিক ওদিকের কথা বলার পর যখন আমি সমরকে দেখলাম, তার মুখ এত সুন্দর স্ত্রীকে শুধুমাত্র এই কারণে যে তার বিয়ের আগে একটি বয়ফ্রেন্ড ছিল। না আমার প্রিয়, না, আমি তোমাকে খুব ভালোবাসি। আর একটি কথা, আমি তোমার সম্পর্কে যেমন ভাবছ তেমনটা নয়। আমি খুবই উদারমনা। এতে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি একটু রেগে গিয়েছিলাম যে তুমি আগে আমাকে বলেনি। এটি শুনে আমি অবাক হয়েছি এবং একই সাথে শান্তিও পেয়েছি। আমি জানতাম না যে সমর এত উদার হৃদয়ের। আমি খুব খুশি ছিলাম। আমি বললাম, সমর আমার প্রিয়, তুমি এইসব কথা বলে আমার উপর থেকে একটি বড় বোঝা নামিয়ে দিয়েছ। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো স্বামী পেয়েছি। এখন তুমি যেমন বলবে আমি তেমনি করব। আজ থেকে আমি তোমার গোলাম। সমর হেসে বলল, না প্রিয়, আমার গোলাম নয়, স্ত্রীর প্রয়োজন। তারপর আমরা অনেক কথা বললাম। আবেগপূর্ণ কথোপকথনের পর আমরা দুজনেই গোসল করলাম এবং রুম সার্ভিস থেকে অর্ডার করা সুস্বাদু নাস্তা খেলাম। নাস্তার পর সমর বলল, অনু, আই লাভ ইউ আমার প্রিয়। আমিও উত্তর দিলাম, আই লাভ ইউ টু আমার প্রিয়। সেই আমাকে সত্যিকারের ভালোবাসার অর্থ শিখিয়েছিল। আমি সত্যিই তাকে খুব ভালোবাসতে শুরু করেছিলাম। তারপর সমর বলল, আমি ভালোবাসা নিয়ে খোলামেলা কথা বলতে চাই। আমি বললাম, ঠিক আছে, বলো। সমর বলল, দেখো, আগামী দিনগুলোতে কিছু ভালো দিনও আসবে এবং কিছু খারাপও, কিন্তু আমার একটি কথা মনে রেখো।
আমি তোমাকে খুব ভালোবাসি এবং শুধু তোমাকেই সবসময় ভালোবাসব। আর তোমার থেকে আলাদা থাকতে পারব না। আমি অবাক হয়ে বললাম, অবশ্যই প্রিয়। কিন্তু তুমি এসব কথা কেন বলছ? আমিও তোমাকে খুব ভালোবাসি। সমর বলল, এবং যেমন আমি বলেছি, আমি সবসময় শুধু তোমাকেই ভালোবাসব এবং এটাই আমি তোমার কাছেও আশা করি। আমি চাই না যে এই সমস্যা নিয়ে কখনো আমাদের মধ্যে ঝগড়া হোক এবং আমরা এই কথা মেনে নিয়ে সুখে জীবন কাটাই। আমি বললাম, প্রিয়, আমি তোমার কথায় বিভ্রান্ত হচ্ছি। দয়া করে খোলামেলা কথা বলো। সমর বলল, যদি তুমি জানতে পারো বা নিজের চোখে আমাকে অন্য কোনো মেয়ের সাথে বসে বা কথা বলতে দেখো, তাহলে তোমার দুঃখিত হওয়া উচিত নয়, কারণ সে শুধু আমার বন্ধু হবে। ভালোবাসা নয়। ভালোবাসা আমি শুধু তোমাকেই করি। আমি অবাক হয়ে এবং রেগে সমরকে তাকিয়ে বললাম, এটা কেমন ভালোবাসা, অন্য কারো সাথে ঘোরাফেরা করা এবং স্ত্রী আমি? সমর বলল, আমার এটা মানে নয়। নিশ্চয়ই আমি তোমাকেও সময় দেব। তুমি এমন কেন ভাবছ? সম্পর্কের নতুন সংজ্ঞা। সমরের এই কথায় আমি খুব রেগে গিয়েছিলাম। আমি রেগে বললাম, ঠিক আছে, যদি তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো, তাহলে আমাকেও কি অনুমতি দেবে যে আমি অন্য পুরুষদের সাথে কথা বলবো? আমি এই কথা সমরকে জবাব দিতে বলেছিলাম। সমর বলল, অবশ্যই। আমি তোমাকে বারণ করি না যে তুমি কারো সাথে দেখা করো না, কথা বলো না, বরং তুমি সবাই 00 বাজে এলো। সে এখন আমার সাথে এত খোলামেলাভাবে কথা বলতো, যা আগে কখনোই করেনি। সে আমার কাছে সবকিছু খুলে বলতো এবং আমিও তাকে সব বিস্তারিতভাবে জানাতাম। আমি কাব্য দিদিকেও সমরের এই অদ্ভুত দর্শনের কথা বললাম যে সে আমার থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে বন্ধুত্ব করতে চায়। আমার এই কথা শুনে কাব্য দিদি খুব রেগে গেলেন। কিন্তু তিনি খুব শান্তভাবে একটি রহস্যময় হাসি নিয়ে বললেন, আমার মন বলে সমর সঠিক বলছে। আমি অবাক হয়ে কাব্য দিদির দিকে তাকালাম। তিনি এটা বলছিলেন। কাব্য দিদি বললেন, দেখো, আমার প্রিয় স্বামীকে খুশি রাখা স্ত্রীর প্রথম কর্তব্য। তারপর আমরা কিছুক্ষণ কথা বললাম এবং পরে গোসল করলাম। যখন আমরা বাইরে এলাম, সমর রুম সার্ভিস থেকে খুব ভালো খাবার অর্ডার করেছিল। আমরা সবাই পেট ভরে খাবার খেলাম। খাবার খাওয়ার সময় সমর আমার আগের বয়ফ্রেন্ড বিক্রমের কথা তুলল। অনেকক্ষণ বিতর্কের পর আমরা সবাই এই ব্যাপারে একমত হলাম যে কাব্য দিদি আজ সন্ধ্যায় যে কোনোভাবে বিক্রমকে নিয়ে এখানে আসবেন এবং তারপর দেখব কি হয়। কিছুক্ষণ পর কাব্য দিদি চলি কি বলে চলে গেলেন এবং আমি আবার বিছানায় শুয়ে ঘুমের সুন্দর রাজ্যে হারিয়ে গেলাম। যখন আমার চোখ খুল, তখন সন্ধ্যা 6:00 বাজে। সমর আগেই উঠে গোসল করছিল। আমি বিছানায় শুয়ে গত 3 দিনের কথা ভাবতে লাগলাম। এই 3 দিনে আমি অনেক বদলে গিয়েছিলাম। তারপর আমরা দুজনেই প্রস্তুত হয়ে চা খেতে নিচে লবিতে চলে এলাম। আমি একটি সুন্দর ড্রেস পরেছিলাম এবং হালকা মেকআপও করেছিলাম। সম্ভবত এজন্যও আমি খুব সুন্দর দেখাচ্ছিলাম। আমার মুখ খুব উজ্জ্বল এবং পরিষ্কার দেখাচ্ছিল। রেস্তোরাঁও প্রতিটি পুরুষ আমাকে দেখছিল এবং আমি এটা খুব ভালো লাগছিল। সমর আমার অনেক প্রশংসা করল। আমরা এখনও চা খাচ্ছিলাম, এমন সময় আমি কাব্য দিদি এবং বিক্রমকে আমাদের টেবিলের দিকে আসতে দেখলাম। বিক্রমকে দেখে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল এবং আমি খুব ঘাবড়ে গেলাম। সমর আমার হাত ধরে বলল, প্রিয়, তুমি কেন ঘাবড়ে গেছ? আমি এখানে আছি, একদম চিন্তা করো না, সব ঠিক হবে। আমার স্বামীর পাশ পেয়ে আমি অনেক সাহস পেলাম এবং আমার মুখে হাসি ফুটে উঠল। তারা নমস্তে এবং পরিচয়ের পর আমাদের টেবিলেই বসল। তারাও সমোসা, পেটিস এবং চা খেল। তারপর আমরা সবাই উঠে আমাদের রুমে চলে এলাম। রুমে এসে সমর বলল, দেখো বিক্রম, আমি খুব খোলামনের মানুষ এবং খোলাখুলি কথা বলতে চাই। আমরা সবাই তোমার এবং অনুর সম্পর্কের কথা জানি। আমি জানি তুমি এবং অনু একসময় একে অপরের কাছাকাছি ছিলে, কিন্তু এখন সে আমার স্ত্রী। বিক্রম অবাক হয়ে সমরের দিকে তাকাল। তারপর আমার দিকে তাকাল। তার চোখে প্রশ্ন ছিল যে এসব কি হচ্ছে। আমি জবাবে শুধু মাথা নত করলাম। হৃদয়ের স্পন্দন এত দ্রুত ছিল যে মনে হচ্ছিল সবাই শুনতে পাচ্ছে। কাব্য দিদি নিঃশব্দে এক কোণে বসেছিলেন, কিন্তু তার হাসিতে একটি অদ্ভুত রহস্য ছিল। সমর তার কথা চালিয়ে গেল, আমি চাই তোমরা দুজন একে অপরের সাথে দেখা করো এবং কথা বলো। এতে আমি কোনো খারাপ কিছু দেখি না। বিক্রমের মুখ লাল হয়ে গেল। সে বলল, কিন্তু ভাই, এটা তো ঠিক না। এখন অনু আপনার স্ত্রী। সমর জোরে হেসে বলল, তুমি খুব পুরনো ধারণার মানুষ বিক্রম। ভালোবাসাকে কোনো একটি সম্পর্কে বন্দী করা যায় না। আমরা সবাই স্বাধীন।
কাব্য দিদি ধীরে ধীরে বললেন, বিক্রম, সমর সত্যি বলছে। আমরা আধুনিক মানুষ সম্পর্ককে সংকীর্ণ দৃষ্টিতে দেখি না। আমি আমার আঙুলগুলো চেয়ারের হাতলে এতটা শক্ত করে চেপে ধরলাম যে সেগুলো সম্পূর্ণ সাদা হয়ে গেল। এসব কি ছিল? সত্যিই কি আমার বিয়ের মাত্র 3 দিন পরই আমাকে আমার আগের বয়ফ্রেন্ডের সাথে বসার অনুমতি দেওয়া হচ্ছিল? আর কাব্য দিদি, যিনি সবসময় এত শালীন এবং ধার্মিক মনে হতো, তিনিও এটা সমর্থন করছিলেন। বিক্রম মাথা নাড়ল। না, আমি এটা করতে পারব না। এটা ভুল। সমরের মুখ গম্ভীর হয়ে গেল। সে বিক্রমের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল, তুমি হয়তো ভাবছ আমি কোনো পরীক্ষা নিচ্ছি, কিন্তু আমি গম্ভীর। যদি তুমি সত্যিই অনুকে ভালোবাসো, তাহলে তাকে মিথ্যা লজ্জার পিছনে লুকিয়ে রেখো না। গিয়ে কথা শুনে আমার চোখে পানি চলে এল। সমর সত্যিই কি এটা চাইছিল? সে কি আমাকে অন্য কোনো পুরুষের সাথে দেখতে পছন্দ করবে? কাব্য দিদি উঠে আমার পাশে এসে বসলেন। তিনি আমার হাত তার হাতে নিয়ে বললেন, জীবন খুব ছোট। তোমার অনুভূতিগুলোকে নষ্ট করো না। আমি আমার বোনের দিকে তাকালাম। তার চোখ জ্বলছিল, কিন্তু সেই জ্বলে একটি অদ্ভুত বিষাদও ছিল। সে কি সত্যি আমার ভালো চাইছিল? কক্ষে নীরবতা নেমে এল। হঠাৎ দরজায় কড়া নাড়ল। সমর দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে ছিল হোটেলের একজন কর্মী, যার হাতে ছিল এক জগ জুস এবং গ্লাস। স্যার, আপনার অর্ডার। সমর হাসতে হাসতে বোতল নীল এবং কর্মীকে টিপ দিয়ে বলল, ধন্যবাদ। এখন পার্টি শুরু হোক। সমর জুসের বোতল খুলল এবং সবার গ্লাস ভরতে লাগল। কক্ষে এক অদ্ভুত উত্তেজনা ছিল। বিক্রমের মুখ তখনও লজ্জায় লাল। কাব্য দিদি নীরবে হাসছিলেন, আর আমি আমার হাঁটুর দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম, এইসব কখন শেষ হবে? সমর বিক্রমকে গ্লাস দিয়ে বলল, পিজো বন্ধু, আজ থেকে তোমার কোনো বাধা নেই। বিক্রম গ্লাস নীল, কিন্তু এক চুমুকও নীল না। সে আমার দিকে তাকিয়ে বলল, অনু, তুমি কি সত্যিই এটা চাও? আমার গলায় এক ধরনের চাপ অনুভব করলাম। আমি চোখ বন্ধ করলাম। আমি কি চাই? না। কিন্তু তাহলে কেন আমি এখানে বসে আছি? আমাকে কি সমরের ভয়ে উত্তর দিতে হচ্ছিল? নাকি আমার হৃদয় সত্যিই বিক্রমের জন্য কিছু অনুভব করছিল? কাব্য দিদি আমার হাত চেপে ধরে বললেন, বলো অনু, সত্য বলো। আমি চোখ খুলে বিক্রমের দিকে তাকিয়ে বললাম, আমি জানি না। সমর জোরে হেসে বলল, দেখো, এটাই তো সমস্যা। আমরা সবাই আমাদের অনুভূতি লুকিয়ে রাখি। আজ সবাই খোলাখুলি কথা বলবে। সে তার গ্লাস তুলে নীল এবং এক লম্বা চুমুক নীল। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, অনু, যদি তুমি চাও, বিক্রমের সাথে একা কথা বলো। আমরা বাইরে চলে যাচ্ছি। আমি অবাক হয়ে সমরকে দেখে বললাম, কি অর্থ? কাব্য দিদি উঠে দাঁড়ালেন এবং সমরের হাত ধরে বললেন, চলো, আমাদেরও কিছু কথা বলার আছে। এবং তারা দুজন কক্ষ থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দে আমি কেঁপে উঠলাম। কক্ষে শুধু আমি আর বিক্রম ছিলাম। সে আমার থেকে দূরে দাঁড়িয়েছিল। তার শ্বাস দ্রুত ছিল। সে বলল, অনু, এসব কি হচ্ছে? আমি আমার ঠোঁট কামড়ে বললাম, আমি জানি না বিক্রম। আমার মনে হয় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। সে কাছে এল এবং আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তোমার মনে আছে আমরা কলেজের বেঞ্চে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখতাম? তুমি বলেছিলে তুমি সবসময় আমার থাকবে। আমার চোখের জল থামছিল না। আমি বললাম, কিন্তু এখন সব বদলে গেছে। আমি বিয়ে করেছি। বিক্রম বলল, তাতে কি? সে আমার হাত ধরে বলল, যদি তুমি আমাকে ভালোবাসো, আমরা পালাতে পারি। আমি আমার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, না, আমি এটা করতে পারব না। আসলে আমি নিজের সাথে দ্বন্দ্বে ছিলাম। আমি সত্যিই বিক্রমকে ভালোবাসি কিনা, নাকি শুধু পুরনো স্মৃতিতে আটকে আছি। হঠাৎ দরজা খুল। সমর এবং কাব্য দিদি ভিতরে প্রবেশ করলেন। সমরের হাতে ছিল একটি ক্যামেরা। সে হেসে বলল, বাহ, খুব রোমান্টিক দৃশ্য। আমি আর বিক্রম একে অপর থেকে দূরে সরে গেলাম। কাব্য দিদি বললেন, অনু, এখন তোমাকে সত্য বলতে হবে। তোমার হৃদয় কার সাথে? সমর ক্যামেরা আমার মুখের দিকে ফোকাস করে বলল, বলো, আমরা সবাই শুনতে চাই। আমি মনে করলাম যেন আমি কোনো ফাঁদে পড়েছি। এসব কি ছিল? এটা কি কোনো খেলা ছিল? আমি আমার সমস্ত সাহস জড়ো করে বললাম, আমি যেতে চাই। একটি অপ্রত্যাশিত রহস্য এবং নতুন পথ। যেই সমর ক্যামেরা আমার মুখের দিকে ফোকাস করল এবং আমার কাছ থেকে সত্য জানতে চাইল, আমি ভয় এবং লজ্জার মিশ্র অনুভূতি নিয়ে বললাম, আমি যেতে চাই। এটা শুনে সমর হাসি দিয়ে ক্যামেরা নামিয়ে রাখল এবং বলল, ঠিক আছে, যদি তুমি এটাই চাও।
কিন্তু অনু, সত্য লুকিয়ে রাখলে তা বদলায় না গিয়ে সব কিছু এত অদ্ভুত ছিল যে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। বিক্রমের মুখ তখনও উদ্বেগে ফ্যাকাশে। অন্যদিকে কাব্য দিদি এক রহস্যময় হাসি নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ কাব্য দিদি আমার দিকে তাকালেন এবং আমার কাছে এসে বললেন, অনু আমার প্রিয়, একটা কথা শোন। আজ তুমি যা কিছু আছো তা আমার কারণেই। এই সব সম্পদ, এই সৌন্দর্য, এই সব কিছু। তুমি ভাবছ তুমি নিজে এসব করছ, কিন্তু এটা সত্য নয় গে। এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং প্রশ্নভরা দৃষ্টিতে তার দিকে তাকালাম। সে আমার হাত ধরে বলল, তোমার বাবা তোমাকে বলেছেন তিনি একজন ধনী ব্যবসায়ী। কিন্তু তুমি কি জানো তার সম্পদের আসল উৎস কি? এই কথায় আমার হৃদয় ধক করে উঠল এবং আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। কাব্য দিদি তার কথা চালিয়ে গেলেন, যারা তোমাকে ধনী ও সুখী পরিবারের সদস্য মনে করে তারা ভুল। তোমার বাবার এই সব কিছু একদিন শেষ হয়ে যাবে যদি তুমি আমার কথা না শোনো। কি সমরও কাব্য দিদির কথার সমর্থন করে বলল, হ্যাঁ অনু, কাব্য ঠিক বলছে। তুমি এই মুহূর্তে এমন এক জালে আটকে আছো যেখান থেকে বের হওয়ার একমাত্র উপায় আছে এবং সেই উপায়টি শুধুমাত্র আমি। এরপর আমি বিক্রমের দিকে তাকালে তার মুখ ভয় ও রাগে লাল হয়ে উঠছিল। সে অসহজভাবে আমার দিকে তাকিয়েছিল এবং আমিও মনে মনে ভাবতে শুরু করলাম, বিক্রম কি আমাকে সাহায্য করতে পারবে? সে কি আমাকে এই জাল থেকে বের করে আনতে পারবে? তখন হঠাৎ কাব্য দিদি বিক্রমকে একটি অদ্ভুত ইশারা করল এবং সে তৎক্ষণাৎ ঘর থেকে চলে গেল। বিক্রমের চলে যাওয়ার পর আমি সমরকে খুব রেগে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, এসব কি শুধু মজাক? তুমি আমাকে কেন ভয় দেখাচ্ছ? সমর হেসে বলল, এটি মজাক নয়, বাস্তবতা অনু। তোমার জীবন এখন আমার হাতে এবং তোমাকে তাই করতে হবে যা আমি বলব। এটি শুনে আমি ভয়ে কাঁপতে শুরু করলাম এবং কেঁদে উঠলাম। আমি কাব্য দিদির দিকে তাকালে তার চোখে একটি অদ্ভুত চমক ছিল, যা থেকে আমার মনে হল সে এই ষড়যন্ত্রের সমরের সাথে যোগ দিয়েছে। প্রেম, প্রতারণা এবং একটি নতুন বিশ্ব। হোটেলের সেই কক্ষে যেখানে আমরা 3 দিন ধরে ছিলাম, সমর হঠাৎ আমাকে একটি গাড়িতে বসিয়ে একটি অচেনা জায়গায় নিয়ে গেল। সেখানে একটি বড় বাড়ি ছিল যেখানে আমার আরেকটি দেখা হলো এবং আমার জীবনের আরেকটি সত্য সামনে এল। সেখানে একটি মেয়ে বসেছিল যার নাম আমি প্রথমবার শুনলাম। তার নাম তারা। তারা খুব সুন্দর এবং আকর্ষণীয় ছিল। সমর আমাকে তারার সাথে পরিচয় করিয়ে দিল এবং বলল, অনু এটি তারা। সে তোমার মতোই একটি ধনী পরিবারের সদস্য, কিন্তু তার জীবনও অনেক কষ্টে ভরা। এটি শুনে আমি অবাক হয়ে তারার দিকে তাকালাম। সে হেসে বলল, আমি সমরের বন্ধু ও সে আমাকে এখানে ডেকেছে কারণ সে ভেবেছে আমরা দুজন একে অপরের সমস্যা নিয়ে কথা বলে একে অপরকে বুঝতে পারব। এটি শুনে আমি আরও বেশি বিব্রত হলাম এবং আমার মনে হল সমরের উদ্দেশ্য অন্য কিছু। আমি তাকে রেগে বললাম, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? আমি বাড়ি যেতে চাই। সমর আমার হাত ধরে আমাকে একটি সোফায় বসাল এবং বলল, অনু একটু শান্ত হও। আমি তোমাকে কিছু সত্য বলতে চাই। সে আমাকে বলল যে সে তারাকেও ভালোবাসে এবং সেও তার স্ত্রী হতে চলেছে। এটি শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বিশ্বাস করতে পারলাম না যে সমর একই সময়ে দুটি মেয়েকে বিয়ে করার পরিকল্পনা করছে। আমি এসব শুনে হতবাক হয়ে গেলাম এবং আমার মনে হলো হয়তো এটি সমরের একটি নাটক। কিন্তু তারার কথায় আমার মনে হলো সেও সমরকে খুব ভালোবাসে। এই সময়ে কাব্য দিদিও সেখানে পৌঁছে গেল এবং সে আমাকে বলল, শোনো, এটি সত্য যে সমর তারাকেও বিয়ে করবে। কিন্তু এতে কোনো খারাপ কিছু নেই। তোমরা দুজন বোন একই পুরুষকে ভালোবাসতে পার এবং একসাথে সুখে থাকতে পার। ও এটি শুনে আমি কাব্য দিদিকে রেগে তাকিয়ে বললাম, তুমি কি বলছ? আমি কখনই এমন হতে দেব না। এরপর সমর আমার বোনের দিকে তাকিয়ে বলল, অনু, আমি তোমাকে সব সত্য বলে দিচ্ছি যাতে তুমি নিশ্চিন্ত হতে পার। তখন সমর আমাকে বলল যে কাব্য দিদি এবং সে একে অপরের প্রেমিক ছিল। যখন তারা কলেজে পড়ত, তাদের দুজনেই একে অপরকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কাব্য দিদির বাবা মা তাদের বিয়ে হতে দেয়নি এবং তাকে একজন ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে করতে বাধ্য করেছিল। এটি শুনে আমি খুব বড় ধাক্কা খেলাম এবং ভাবলাম, এটি কি সত্য হতে পারে? আমার বোন কি এসব করেছে? এই গল্পে আরেকটি নতুন মোড় এল যখন আমি বিক্রমকে আবার দেখলাম। সেও সেই বাড়িতে এল এবং সে আমাকে বলল যে সে আমাকে এখান থেকে নিয়ে যাবে। সে সমর এবং কাব্য দিদির সামনে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিল এবং আমাকে আশ্বস্ত করল যে সে আমাকে এই সমস্যা থেকে বের করে আনবে। এসব এত দ্রুত ঘটছিল যে আমি বিশ্বাস করতে পারছিলাম না এটি কি সত্য। আমি বিক্রমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যিই আমাকে ভালোবাস? বিক্রম উত্তর দিল, হ্যাঁ, আমি আজও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা কলেজে করতাম।
এরপর আমি বিক্রমের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কারণ আমার মনে হলো সেই আমার সত্যিকারের ভালোবাসা। কিন্তু যখন আমি তার সাথে বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন সমর আমাকে আবার ডেকে বলল, অনু তুমি কি করছ? তুমি কি আরেকটি ভুল করতে চাও? এটি শুনে আমি আবার বিব্রত হলাম। এবং আমি ভাবলাম, আমি কি বিক্রমের উপর বিশ্বাস করতে পারি? এসব কি সমর এবং বিক্রমের একটি যৌথ পরিকল্পনা নাকি আমি সত্যিই একটি স্বাধীন জীবন যাপন করতে পারি?